Welcome to Sunrise Presents the #1 Season 8 co-powered by Dabur Red Paste, Savlon এবং Kia Set Aromatherapy. Cosmetic partner Itex Dazzler. Jewelry partner HK Dotto Jewelers. Special partner Kushina Small Appliances এবং Darshan Super 3 Agarbatti. আমরা কথায় বলি কথা কম কাজ বেশি, কিন্তু কাজ যখন হয় স্পর্ধার, সাহসের, লড়াইয়ের, তখন সেই কথা তো সকলের সামনেই আসা দরকার এবং সেই দায়িত্বই পালন করে আসছে দিদি #1। দিদিদের কাজ, দিদিদের কথা নিয়ে দিদিদের সেরা মঞ্চ। চলুন দেখে নিই আজকে কোন 4 জন দিদি আসছেন এখানে খেলতে। প্রথমে আছেন মহুয়া দাস চক্রবর্তী। নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে এসেছি, পেশায় লয়ার। আচ্ছা, মানুষকে ন্যায় বিচার দেওয়ার চেষ্টা করে থাকি, কিন্তু আমার জীবনে ন্যায় বিচারের ভারটা আমি ঈশ্বরের হাতে অর্পণ করে রেখেছি। আজকে সেই গল্পই বলতে এসেছি। শুনবো। কণিকা গিরি। নমস্কার দিদি, কেমন আছো? ভালো আছি। আমি কাছি থেকে আসছি। আচ্ছা, দিদি #1 এমন একটা মঞ্চ যেখানে আমরা প্রত্যেক দিন দশভুজা দিদিদের গল্প শুনতে পাই। তো আমার গল্পটাও খানিকটা ওই রকম, ওই গল্পই তোমার সাথে আজকে করব। শুনবো তোমার গল্প। সুলেখা মাইতি। নমস্কার দিদি, আমি দীঘা থেকে আসছি। আমি কি করে আমার ফ্যামিলিতে ফার্স্ট জেনারেশন শিক্ষিত হয়ে আমার নিজের স্বপ্ন পূরণ করলাম এবং মাসির স্বপ্ন পূরণ করলাম, সেই গল্পই আজ তোমার সঙ্গে করব। ওটা কি রেখেছো ওখানে? গণেশ ঠাকুর মনে হচ্ছে তো। হ্যাঁ বানাও তুমি? হ্যাঁ, আমাদের বাড়িতে বানানো হয়। আচ্ছা, এটার গল্প শুনতে হবে তাহলে। হ্যাঁ নিশ্চয়ই। নীলিমা ঘোষ দে। নমস্কার দিদি, আমি পুরুলিয়া থেকে আসছি। আমি একজন মেডিসিন হোলসেলার। আমি কিভাবে আমার দোকান চালাচ্ছি সেই কথাই তোমার সঙ্গে জানাতে এসেছি। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সানরাইজ প্রেজেন্টস দিদি মেভা জয়তে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল। মহুয়াদের সাথে কথা বলবো। পেশায় লয়ার, মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে আপনার কাজ। গুড। কতদিন হয়ে গেল এই প্রফেশনের সাথে যুক্ত? 20 ইয়ার্স। অনেক বছর, প্রচুর জীবনের অভিজ্ঞতা। ভীষণ। নিজের জীবনের ন্যায় বিচার কেন উপরওয়ালার হাতে ছেড়ে দিলেন? আমি একজন সিঙ্গেল মাদার, ডিভোর্সি। তো আমি বহু চেষ্টা করেছিলাম আমার হাজব্যান্ডকে পথে আনার, কিন্তু সেটা যখন সম্ভব হয়নি, আমি যখন লাস্ট ডিসিশন নিই যে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে আসবো, তখন আমার শ্বশুর শাশুড়ি আমার হাত ধরে সেই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলেন, তাদের একমাত্র সন্তানকে ত্যাগ করে। এমন কি ঘটনা ঘটলো? প্রথমে সব ঠিকই ছিল, তারপরে ধীরে ধীরে তিনি অন্য নারীতে আসক্ত হলেন, বিভিন্ন নেশায় আসক্ত হলেন। নেশায় আসক্ত হওয়ার সময় তিনি বহু জিনিস নষ্ট করেছিলেন সংসারের। তখন আমার শ্বশুর শাশুড়ি দেখলেন যে তাদের কোনো সেফটি সিকিউরিটি থাকছে না, তাদের সম্পত্তিটা আমার এবং আমার ছেলের নামে করে দিয়েছিলেন। তাতে আমার হাজব্যান্ড দেখা গেল আরও ফিউরিয়াস হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে শ্বশুর শাশুড়ির উপর টর্চার শুরু করলেন, এমনকি মারধর করতে শুরু করতেন। বহু চেষ্টা করেছিলাম, লাস্টে বললাম না, এবারে দেয়ার মাস্ট বি অ্যান এন্ড, আমি ছেড়ে বেরিয়ে যাব। তখন আমার শ্বশুর শাশুড়ি বলেছিলেন যে আমরা একটু বাঁচতে চাই এবং তোমার হাত ধরেই বাঁচবো। তখন আমার সঙ্গে আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়ি একসঙ্গে আসেন। লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ। তো মহুয়া যখন ভালোবেসে বিয়ে করলে তখন তো মানুষটাকে চিনেছিলে, জেনেছিলে, তার সাথে মিশেছো, তখন তাকে বোঝনি? গ্র্যাজুয়ালি হয়েছিল, গ্র্যাজুয়ালি। প্রথমে মদ, তারপরে ড্রাগস, সব যে নেশায় একদম সব শেষ করে দেয়, সেই নেশার দিকে ঢুকে গিয়েছিলেন এবং অন্য মহিলার প্রতি আসক্তি হয়ে গিয়েছিল। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরে শেষ পর্যন্ত আর পারিনি, কারণ আমার মনে হয়েছিল যে ইটস কোয়েশ্চেন অফ মাই ডিগনিটি। আমার নিজস্ব নারী সত্তার প্রতি কতদিন অমর্যাদা হতে দেবো, কেন? সেই কারণে আমি ছেড়ে আসতে বাধ্য হয়েছি। এবং আমার বাবা মা বলেছেন যে তোমাকে পড়াশোনা শিখিয়েছি। আমি কোনো লিগাল অ্যাকশন নিইনি তার বিরুদ্ধে, তার জন্য আমার বাবা মা রাগ করেছেন যে পড়াশোনা শিখেছো, সবার কেস করছো, কেন করছো না? ইভেন এমন হয়েছে অনেক মেয়ের মামলা করেছি, মামলা করে এসে ঘরে এসে কেঁদেছি যে আমি তার জন্য করলাম। ঠিক তার থেকেও অনেক সিরিয়াস কেস আমার, কিন্তু আমি করতে পারছি না, কারণ আমার বাজছে। কারণ আমি যখন একটা থানায় যাব বা একটা এসপি অফিসে যাব, সবাই আমাকে চেনে, জানবে, এবং না তারা ভাবতেও পারে না যে একজন লয়ারের সঙ্গে এরকম হতে পারে। কিন্তু ডিভোর্স কি অত সহজ ছিল মহুয়া? না, অত সহজ ছিল না। আমি সব চেষ্টা করেছিলাম। লাস্টে আমি যখন ছেড়ে বেরিয়ে আসি, তারপরে বিভিন্ন জন খবর দেন যে তার পরিস্থিতি ভালো নয়, এই পড়ে আছেন, তাকে আমি অ্যাসাইলামে রাখি।
অ্যাসাইলামে রেখে নিয়মিত যেতাম, টাকা পয়সা দিতাম, যোগাযোগ রাখতাম, সব করেছি। তার মধ্যে আমার শাশুড়ি মা অসুস্থ হন, 10 দিন আইসিইউতে ছিলেন, সেখানে গিয়েছি, নিজের প্র্যাকটিস করেছি, নিজের ছেলে পড়িয়েছি, তারপরেও দেখেছি যে হচ্ছে না। তারপরে আমার শ্বশুরমশাই অসুস্থ হন, তাকে ভর্তি করে আইসিইউতে রাখা হলো। তখন আমি বললাম না, এরপরে আর সহ্য করবো না। তখন আমি আমার মাদার ইন লকে বললাম, এরপর থেকে আমি তাকে আমার ফ্ল্যাটে আর কোনো রকম এন্ট্রি দেবো না। তার পরের দিনও গিয়ে কিন্তু আমি মামলা করেছি, এবং মামলা করে এসে বাড়িতে কেঁদেছি যে আমি এই কাজটা করে আসলাম কি করে। এই সব কিছু করার জন্য তো পয়সার দরকার হয়। আমার নিজের আর্নিংয়ে আমি চালিয়েছি, এবং আমার শ্বশুরমশাই পেনশন হোল্ডার ছিলেন, কিন্তু তাদের অসুস্থতা ছিল, আয়া রাখতে হয়েছিল, তাদের ট্রিটমেন্টেরও একটা বড় খরচ ছিল। আর উনি কোথা থেকে টাকা পেতেন এরকম জীবনযাপন করার? প্রথমে তো নিজের হিউজ রোজগার ছিল একটা, সেটা করেছেন। কি কাজ করতেন? তিনি লয়ার ছিলেন। এরকম শিক্ষিত একজন মানুষ এরকম একটা জায়গায় পৌঁছে গেছে। ইয়েস, দিস ইজ লাইফ। এইসব গল্প শুনেছি, নিজের জীবনে এরকম ভাবে ভাবতে পারিনি। কিন্তু তারপরেও দাঁড়িয়ে আছি। আমার মনে হয় শিক্ষা এবং আর্থিক স্বনির্ভরতা থাকলে প্রত্যেকটা মেয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। এই জন্য আমি প্রত্যেককে বলি যে মিনিমাম শিক্ষা মানে পুঁথিগত শিক্ষা নয়, কেউ হাতে কলমে কাজ শিখুক, সেলাই শিখুক, মিনিমাম একটা শিক্ষা এবং একটু আর্থিক স্বনির্ভরতা থাকলে কেউ অন্তত ফেলে দিতে পারবে না। এই সোসাইটিতে শত প্রতিকূলতার মাঝেও সে বেঁচে থাকতে পারবে। এটা আমি জীবন দিয়ে শিখেছি। তুমি এখন যেখানে থাকো সেটা কি তোমার নিজস্ব নাকি শ্বশুরমশাই দেওয়া? এইটা আমি আজকে নিজের ফ্ল্যাট কিনেছি। আচ্ছা, একটা মেয়ের শ্বশুর বাড়ি হয়, বাপের বাড়ি হয়, কিন্তু আজকে গর্বের সঙ্গে বলতে পারি আজকে আমার নিজের বাড়ি আছে। বাহ। সেটা আমার নিজের আর্থিক উপার্জনে তৈরি করা। আর সম্পত্তি সব শ্বশুরমশাইরা তোমাকে দিয়ে দিলেন? আমার হাজব্যান্ড যেহেতু ওই বংশের ছেলে, এখন তার আর্থিক পরিস্থিতি খুব খারাপ, তিনি আমায় বলেছেন আই এম নট উইলিং টু ডিপ্রাইভ হিম। আমি বলেছি 50% তাকে দিয়ে দেবো, এবং আমি আমার কমিটমেন্টটা আজও রেখেছি, এবং সেটা পড়েই আছে, এখনো বাড়িটা রয়েছে। আমি কিচ্ছু করিনি। আমি যদি মনে করতাম সেল করে চলে যেতে পারতাম, করিনি, কারণ আমি তাকে দেবো 50%। খুব ভালো মহুয়া, তুমি খুব ভালো কাজ করেছো। এর থেকে বড় কথা আর কি হতে পারে? আর কজটা ভীষণ নোবেল, এবং এত কিছু হওয়ার পরেও তুমি বলছো যে না, আমার সেই সম্পত্তির অধিকার নেই, আমার বরের বেশি অধিকার। খুব ভালো। ঠাকুর আছেন তোমার সাথে? হ্যাঁ। ছেলে কত বড়? ছেলে ক্লাস 10। ও, অনেক বড় হয়ে গেছে। ভেরি গুড। ভালো থেকো মহুয়া, আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমার জন্য, তোমার ছেলের জন্য। এইভাবেই লড়াকু মনোভাব নিয়ে জীবনে এগিয়ে যাও। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। দেখো, এখানে অনেকগুলো সানপিকের তরফ থেকে প্রেসার কুকার আছে, বড়, মাঝারি, ছোট, সব রকম সাইজের আছে। 1 মিনিটের মধ্যে কে সব থেকে বেশি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করতে পারে, তো যে সব থেকে বেশি করবে সে 20 পয়েন্টস, তারপর 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস, এইভাবে স্কোরিং হবে। প্রথমে খেলতে আসছে মহুয়াদি। স্টার্ট। ঠিক করে কাজে বসাবেন। অন্যটা যান। ওকে, টাইম আপ, ছেড়ে দিন ওটা। 1 মিনিটের মধ্যে আপনি সানকুইক প্রেসার কুকার 6টা লাগাতে পারেন।
ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট, স্যাভলন এবং কেয়া সেট অ্যারোমা থেরাপি। কসমেটিক পার্টনার আইটেক্স ডাজলার। জুয়েলারি পার্টনার এইচ.কে. দত্ত জুয়েলার্স। স্পেশাল পার্টনার কুশিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং দর্শন সুপার 3 আগরবাতি। কণিকার সাথে আবার কথা বলবো। দশভুজা দিদি তুমি? হ্যাঁ দিদি। কি কি করো তুমি কণিকা? দিদি আমি একজন প্রাথমিক স্কুল শিক্ষিকা। তো আমার ছোটবেলাটা অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে। আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবার সঙ্গে ধান ঝাড়াই, ধান কাটা, এইসব কাজগুলো আমাকে করতে হতো। তো এমনও দিন গেছে যে পরীক্ষার আগের দিন পর্যন্তও আমাকে হয়তো মাঠে কাজ করতে হয়েছে। আমি হয়তো কাজ না করতে গেলে হয়তো খাবারটা আমাদের জুটে যেত, কিন্তু আমার যে পড়াশুনো, দাদা ছিল, দাদার পড়াশুনো ওইটা চালানো আমার বাবার পক্ষে সম্ভব হতো না। আমার বাবা ক্লাস 9 থেকেই আমার জন্য সম্বন্ধ দেখা যথারীতি শুরু করে দেয় এবং সম্বন্ধ আসতেও শুরু করে দেয়। মাধ্যমিকের পরে আমার বিয়ে প্রায় ঠিক হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি। কিন্তু আমি বহু কষ্টে ওইটাকে বন্ধ করি, ওই বিয়ের ব্যাপারটাকে বন্ধ করি। টেনে টুনে আমি এইচএসটা কোনো রকম পাস করি, কিন্তু দিদি তারপরে আর সম্ভব হয়ে ওঠে না। এইচএসের পরে 17 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। আমার শ্বশুরবাড়ি আমার কাছে আশীর্বাদ স্বরূপ। আমার মামা শ্বশুর উনি আমাকে বলেন যে যেহেতু উনি দেখেছেন যে আমার মার্ক ভালো ছিল মোটামুটি, তো উনি বললেন যে গ্র্যাজুয়েশন করে তারপর বিএড করে চাকরি পাবো, ওইটা লং প্রসেস হয়ে যাবে আমার জন্যে। তো আমাকে প্রাইমারি টিচারশিপ পাওয়ার জন্যে ডিএলএড যে কোর্সটা হয় ওইটাতে উনি ভর্তি করে দেন। আবার শুরু হয় যুদ্ধ, সংসার প্লাস স্কুল দুটো সামলে কোনো রকমে আমি ডিএড কোর্সটা কমপ্লিট করি। তো গত 17 সালে আমি প্রাইমারি চাকরিটা পাই। প্রাইমারি চাকরি পাওয়ার পরে আমার আবার একটা নতুন যুদ্ধ শুরু হয় দিদি, কারণ আমার বাড়ি কাঁথিতে, কিন্তু আমি চাকরি পেলাম হাওড়াতে। হ্যাঁ, কিভাবে যাতায়াত করতে? আমি ট্রেনে করে দিদি আসি। একদম কাছ থেকে ট্রেন ধরো? না, আমি বাড়ি থেকে স্টেশন আসতে আমার 10-15 মিনিট সময় লেগে যায়। আচ্ছা, এত লং জার্নির মধ্যে আমি একজনকে সঙ্গে পেয়েছি যে আমার ফ্যামিলিরও লোক, আবার আমার বন্ধুও বলবো। ও আমার মামা শ্বশুরের মেয়ে, আমার ননদ হয়। তো ও আর আমরা যেখানেই বেরোই আমরা জুটি হয়ে যাই, মানে যেখানেই যাই একসাথে যাই। তো আমাদেরকে সবাই মোটু পাতলু জুটি হিসেবেই চেনে। সেও কি এত দূরে কাজ করে? হ্যাঁ, ও ওখানেই চাকরি করে। কেন যাতায়াত করতে? কেন? আমার মেয়ে একটা হয়েছে, তো আমার শ্বশুর শাশুড়ি যেহেতু আমার জন্য এতটা করেছে, তো তাদের জন্য কিছুটা করাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো সেখানে আমি যদি এখানে এসে থেকে যাই, তো আমার মেয়েও আমার তার দাদু ঠাকুমার মানে ভালোবাসা আদর থেকে বঞ্চিত হবে। আর ওরাও চাইবে, নাতনির পাশে থাকতে চায়, তাদের সঙ্গ পেতে চায়। তো সেই জায়গা থেকে যদি আমি ওকে বের করে নিয়ে চলে আসি, আমার মেয়েও দাদু ঠাকুমার আশীর্বাদ থেকে, ভালোবাসা থেকে বঞ্চিত হবে। দিনের সময়টা ভাগ করতে কিভাবে? আমাকে ভোর 4টা থেকে উঠে, আমার মেয়ে এখন কেজি 1-এ পড়ে, ওকে স্কুল পাঠাতে হয়। ওর জন্য টিফিন রেডি করে দিয়ে ওকে স্কুলে পাঠাই। ভোর 5টায় ওর গাড়ি আসে। এত সকালে? হ্যাঁ, ওর 6:40-এ ক্লাস, কিন্তু মানে গাড়ি তো একাকে নিয়ে যায় না, অনেক বাচ্চা তুলে যায়। ওই জন্য 5টার সময় গাড়ি চলে আসে। তো 5টার আগে আমাকে ওর টিফিনটা রেডি করে দিতে হয়, ওকে বের করে স্কুলে পাঠাতে হয়। তারপর শুরু হয় আমার সংসারের কাজ, মানে শ্বশুর শাশুড়ি অসুস্থ, ওদের যে রান্না করে খাবে সেরকমও পারে না। ভোর 4টা থেকে উঠে রান্না বান্না ওদের জন্য করে রেখে দিয়ে সকাল 7টায় আমি ঘর থেকে বেরোই। আবার ফিরতে ফিরতে আমার দিদি সন্ধ্যে 7টা হয়ে যায়। যাতায়াতেই তো অর্ধেক সময় চলে যাচ্ছে। হ্যাঁ, যাতায়াতেই দিদি আমার অর্ধেকটা সময় চলে যায়, কিন্তু বাড়ি ফিরে যে ওদের হাসি মুখটা দেখতে পাই ওই জন্য ভালো লাগে। এই স্ট্রাগলটা আমার কাছে কিছু মনে হয় না। এই যে যাচ্ছি, জার্নি করছি, এত কতক্ষণ লাগে যেতে আসতে? 3.5 ঘন্টা। হ্যাঁ, এরকম লাগে। বর কি করে? গোডাউনে কাজ করে, তো ওকে ওখানেই থাকতে হয়। ও হয়তো 1 মাসে একবার কি 15 দিনে একবার ওরকম বাড়ি আসে। জীবনটা তো লড়াই কণিকা, লড়াই তো করে যেতে হবে। হ্যাঁ, লড়াই করে যেতে হয় দিদি। কিছু পেতে গেলে কিছু তো ছাড়তে হবে। কিছু ছাড়তে হয়। কিন্তু আমি আমার জীবন থেকে একটা জিনিস বুঝেছি, যদি আপনার লক্ষ্য স্থির থাকে, একটা জায়গা যদি আপনি পৌঁছতে চান, আর কিছু সাপোর্ট আপনার দরকার, অবশ্যই দরকার। বলবো না যে আমার মামা শ্বশুর আমার জন্য অনেক কিছু করেছেন, উনার জন্যই আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। এইভাবেই চালিয়ে যাব হাসি মুখে, আনন্দের সাথে। একদম। ঠাকুর আমাদের দশভুজা করে পাঠিয়েছেন, আমাদের সব শক্তি আছে, আমরা সমাজের সাথে লড়ে যাব সর্বক্ষণ। ভালো থেকো কণিকা, তোমার মেয়ের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ। এতটা যাতায়াত করো তুমি প্রত্যেক দিন কণিকা, আর এখন বর্ষাকাল, প্রচুর নোংরা হয়ে থাকে চারদিক, জলে ভিজতে হয়, মাটি কাদা চারিদিকে। তাই এই সময় রোগ
ব্যাধি জীবাণু সংক্রমণ হওয়ার প্রবণতা থাকে অনেক বেশি। নিজেদের সুরক্ষিত রাখার জন্য আপনাদের দরকার আরো বেশি কিছু। স্যাভলন গ্লিসারিন সাবান 100 ধরনের রোগের জীবাণু থেকে আমাদের সুরক্ষা দেয়। তাই স্যাভলন সাবান দিয়ে শুধু স্নান নয়, পান সুস্থ স্নান। এবার খেলতে আসছে কণিকা। ঠিকঠাক প্রথমেই একবারে ঠিক করে লাগাও, ঠিক করে বসছে কিনা ঠিক করো, ছাড়বে না তা না হলে। হ্যাঁ এবার হয়েছে, চলো ঠিক করে লাগাও, চলো নেক্সট। বসে করো দরকার হলে। টাইম আপ, রেখে দাও ওটা। কণিকা 1 মিনিটে 8খানা সানকুইক প্রেসার কুকার লাগিয়েছে। সুলেখা, দীঘা থেকে এসছো? হ্যাঁ দিদি। কোথায় থাকো দীঘায়? দীঘার অলঙ্কারপুরে। ফার্স্ট জেনারেশন লার্নার, মানে অক্ষর জ্ঞানটা হয়েছে কিন্তু মানে উচ্চশিক্ষিত হতে পারেনি কি। ছোটবেলা থেকে মামা বাড়িতে মানুষ, কারণ আমার মামা মারা যান 10-11 বছর বয়সে। সেখানে মাসি একজন আছেন ব্লাইন্ড, দাদু দিদাকে দেখবার মতো কেউ ছিল না, সেই জন্য বাবা মা আমরা দাদুর বাড়িতেই থাকি। দাদু তো পুরনো দিনের মানুষ, তারপরে গ্রামে যেরকম হয় তিনি চেয়েছিলেন যে 4 পর্যন্ত পড়েই আর পড়াতে হবে না, তা কোনো রকমে বিয়ে দিয়ে দিলেই হবে। কিন্তু সেই জায়গায় এসে আমিও চেয়েছিলাম যে কেন এইটুকু কেন পড়বো। সেই সময় আমার মানে পাশে এসে দাঁড়িয়েছিল মাসি, যিনি ওই ক্লাস 3-তে পড়াকালীন দৃষ্টিশক্তি হারান। তার প্রবল এগুলো টিউশন নেওয়ার জন্য আমি ওখানে কাছাকাছি কোনো টিচারই ছিলেন না, তার জন্য আমাকে শহরে আসতে হবে, সেটাও 20 কিলোমিটার দূরে। আর শহরে থেকে পড়াশোনা করার সামর্থ্য আমার ছিল না। তো টিউশন ছাড়া কি করে মাধ্যমিকে স্টার মার্কস আনলে? মাধ্যমিকে টিউশন ছিল, ওর একটা টিচারের কাছে পড়েছিলাম। এইচএসে যখন হয় তখন তো আলাদা আলাদা সাবজেক্টের বাবদ আলাদা আলাদা টিচার নিতে হবে, সেই জন্য আমাকে দিদি আমার স্ট্রিম চেঞ্জ করে নিতে হলো। এ বাবা, ভীষণ পছন্দের সাবজেক্ট ছিল ম্যাথস, কিন্তু সেটা আমাকে ইংলিশে কনভার্ট হয়ে যেতে হলো, যেটা আমি বাড়িতে থেকে পড়তে পারবো। কোন কলেজে ভর্তি হয়েছিলে? আমি কাঁথিতে প্রভাত কুমার কলেজে ভর্তি হয়েছিলাম। তারপরে আমি সেখান থেকে গ্র্যাজুয়েশন পাশ করলাম। গ্র্যাজুয়েশনের পরে এমএ পড়লাম। এমএ ফার্স্ট ইয়ারের পরে আমার বিয়ে ঠিক হয়ে গেল। তারপর আমি যখন শ্বশুর বাড়িতে গেলাম, সেখানে আমার হাজব্যান্ড এমএটা কমপ্লিট করান। তারপরে আমি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত আছি, সেখানে 150 মতো বাচ্চা পড়ে, আর আমার বাড়িতে পড়তে আসে 30টা মতো বাচ্চা, যাদের পার্সোনাল পড়ায় যাদের। এইভাবে আমি স্বনির্ভর হতে পেরেছি। এবং আর আমাদের বাড়িতে যেটা ফ্যামিলি বিজনেস, আমাদের বাড়ির যে শ্বশুর বাড়ি ছোটো থেকে বড় হওয়ার পেছনে কিন্তু ছিল ঝিনুক। ওই ঝিনুককে কেন্দ্র করেই দীঘার পাশে জিনিস বিক্রি করে, বিভিন্ন দূরে দূরে মেলায় গিয়ে
কিভাবে ওরা বড় হয়েছে, আজকে দোতলা বাড়ি করেছে, ছেলেকে পড়িয়েছে, এইভাবে সেইটা শুনে আমি ভাবলাম যে হাতের কাজ আমি আরও নতুন কিছু একটা শিখি। শ্বশুরমশাইয়ের কাছ থেকে আমি ধীরে ধীরে শিখতে লাগলাম, যদি আজকে আমাদের বাড়িতে এই ধরনের জিনিসগুলো বানানো হয়। আচ্ছা, এইটা শ্বশুরমশাই বানিয়েছেন নিজে, এইটা আমি তোমাকে একটু দিতে চাই। এসো। খুব ভালো, থ্যাংক ইউ, খুব সুন্দর। এইভাবেই জীবনে এগিয়ে যাও, হ্যাঁ, ঠিক আছে? আজ সুলেখাকে দেখে অনেক মেয়েরা কিন্তু শিক্ষার পথে এগিয়ে যাবে। ভালো থাকবে। সুলেখা, তোমার গল্প তো শুনলাম, এবার খেলা শুরু করবো, এসো। রেডি, স্টার্ট, যাও। ফটাফট করো, প্রেশারটা দিতে পারবে হাতে। একবারে ঠিক করে ধরো। সামনে দিক দিয়ে ঢোকাতে হয়। হয়নি। সুলেখা 1 মিনিটে 3টে সানপিক প্রেসার কুকার লাগে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট, স্যাভলন এবং কেয়া সেট অ্যারোমা থেরাপি। কসমেটিক পার্টনার আইটেক্স ডাজলার। জুয়েলারি পার্টনার এইচ.কে. দত্ত জুয়েলার্স। স্পেশাল পার্টনার কুশিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং দর্শন সুপার 3 আগরবাতি। নীলিমাদি, ওষুধের হোলসেল ব্যবসা, হ্যাঁ, এত ওষুধের নাম মনে রাখেন কিভাবে? আমার লিমিটেড কিছু কোম্পানি নিয়ে কাজ করি, আমার অল কোম্পানি আমাকে রাখতে হয় না। কত বছর ধরে করছো? এটা আমি আজকে অনেক বছর থেকে বাবার সঙ্গে করছি, 22-23 বছর ধরে আমি নিজে ইনভলভ আছি। বাবার এটা অনেক দিনের ব্যবসা। আমার বাবা বর্ধমানের এক প্রত্যন্ত গ্রাম থেকে পুরুলিয়া আসেন এবং এখানে এসে ওষুধের দোকান করেন। তখন আমার বয়স খুব ছোট, বাবাকে দেখতাম কাজ করতে, আর আমি 7-8 থেকেই মোটামুটি বাবার সঙ্গে মাঝে মাঝে যাই দোকান, এবং যেতে যেতে সেখান থেকে শিখেছো, ধীরে ধীরে কাজ শিখেছো। হ্যাঁ, ধীরে ধীরে বাবার হাত ধরে আমার সমস্ত কাজ করা বাবার হাত ধরে। যখন আমার স্কুল ছুটিতে মেয়েরা সবাই বন্ধুদের বাড়ি যায়, গল্প করে, সেই সময় ছুটির সময় আমি কিন্তু দোকানে গিয়েই বসতাম। এমনকি কলেজেও যখন সব বন্ধুরা বসে আড্ডা দিত, তখন আমার ভালো লাগতো না, আমি নিজের স্কুটি করে চলে যেতাম, আমি নিজের বাবার দোকানে গিয়ে বসতাম। এইভাবে আমার কাজ শুরু। একদিকে পড়াশুনোও চলে, তারপর গ্র্যাজুয়েশনের পর আমার বাবা পাত্র দেখা শুরু করে। আমার হাজব্যান্ড ছিল সেলস এক্সিকিউটিভ মেডিসিন, তো আস্তে আস্তে ও আমাদের দোকান মানে ব্যবসাতেই অংশগ্রহণ করে। দুজনে মিলে একসাথে ব্যবসা হ্যাঁ, করো? দুজনে মিলে এখন একসাথে ব্যবসা করি। আমি যখন প্রপারলি ব্যবসায় আসি, তখনও পুরুলিয়াতে মোটামুটি মহিলারা কেউই ওষুধ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না, আমি প্রথম। আমার একটা ছেলে আছে, ছেলে মোটামুটি আমার মায়ের কাছেই মানুষ ছিল, কারণ তোমাকে ব্যস্ত থাকতে হয়। হ্যাঁ, মাই মোটামুটি আমার ছেলেকে মানুষ করেছেন। তো এর মধ্যে আমার বাবা গত হয়েছেন। আচ্ছা, হঠাৎ করে যখন বাবা চলে যান, তখন আমি যেন একদম অথই জলে পড়ি। তো কতটা বাড়াতে পেরেছো তুমি আর তোমার বর মিলে ব্যবসাটাকে এখন? কিছুটা করেছি বই কি, আমি নিজে সন্তুষ্ট। তো তোমাদের কি একটাই দোকান না অনেকগুলো দোকান হয়ে গেছে? আপাতত একটা আছে, আর আমি চিন্তা করছি আর কিছু করবার। ভালো থেকো নীলিমা, ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়ে কথা বলে। ঠিক আছে, তোমার এই দোকান, তোমার এই ব্যবসার জন্য আমার শুভেচ্ছা রইলো। ভালো থেকো নীলিমা। ঠিক আছে, স্টার্ট, যাও। কাজে কাজে ঠিক করলে এক্ষুনি বন্ধ হয়ে যাবে। না না, হয়নি, ওটা বেঁকে আছে। হ্যাঁ, এবার হয়েছে, চলো নেক্সট। ঠিক জায়গায় বসাও। ভেরি গুড।
হচ্ছে হয়নি। মনে হচ্ছে হয়নি, আসো। নীলিমা 1 মিনিটে 6টা সানকুইক প্রেসার কুকার লাগিয়েছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে কণিকা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে দুজন মহুয়াদি এবং নীলিমা, দুজনেই 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে সুরেখা 10 পয়েন্টস। কণিকার পছন্দ মিক্সার গ্রাইন্ডার, মহুয়াদির পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। নীলিমার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট, পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। সুলেখার পছন্দ ইন্ডাকশন ওভেন। এই রাউন্ডে হাই স্কোরার কণিকা। কণিকা এখানে এসে তোমার গিফট আছে। কণিকার জন্য সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবে তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট গৌরব। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো অক্ষর টিভি স্ক্রিনে ঘোরাঘুরি করবে, একটি অক্ষর এসে আটকে যাবে। যেই অক্ষর এসে আটকাবে সেই অক্ষর দিয়ে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে গান শুরু করবে। এই প্রশ্নের ক্ষেত্রে বলটা বলবো না। কণিকা। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে। 5 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 2 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ এবং পার্স। একটা গানের অন্তরা গৌরব শোনাচ্ছে, তোমাদের মুখরাটা বলতে হবে, বলার পর বাস। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে? বলো কণিকা। তাই তো পারিনি, যেতে পারিনি। -5। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি, আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। 3 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। একটা চোখের ছবি এসছে, এমন একটি গান গাইবে যার মধ্যে চোখ শব্দটা আছে, বা নয়ন হতে পারে বা হিন্দিতে আঁখ হতে পারে। বলো কণিকা। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। 5 পয়েন্ট। কণিকা দেখো ওখানে অনেকগুলো শাড়ি রাখা আছে, তোমার যে কোনো একটা চুজ করে নিতে হবে। চার নম্বর গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। অনেকগুলো শব্দ টিভি স্ক্রিনে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি গানের লাইন। বলো সুলেখা। খুঁজেছি তোকে রাত বিরেতে। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার।
শেষ গানের প্রশ্ন, যিনি উত্তর দেবেন তিনি হয়ে যাবেন আজকের এইচকে দত্ত সোনার দিদি এবং পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। एक हो गए हम और तुम तो उड़ गए नींदे रे और खन की पायल मस्ती में दो कंगन खनके रे हम्मा 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 ए हम्मा 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 एक पहली बार मिले तुम पे दम ये निकले तुम पे ये जवानी धीरे धीरे माता मचले रे हम्मा 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 हम्मा। এই গানে ঘুমকে কোনো একটা শব্দ দিয়ে বোঝানো হয়েছে, সেটা কোন শব্দ? বলো কণিকা। নিদ। পারফেক্ট। 5 পয়েন্টস, সঙ্গে এইচকে দত্ত সোনার দিদি এবং সোনার পেন্ডেন্ট। এই রাউন্ডে হাই স্কোরার কণিকা 10 পয়েন্টস। কণিকা গিফট আছে, চলে এসো। কুচিরা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ইলেকট্রিক কেটল কণিকার জন্য। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। ডাবর রেড পেস্ট প্রেজেন্টস কার দৌড় কত দূর। এটা আমাদের হেডফোন রাউন্ড। তোমাদের কানে হেডফোন থাকবে। মজাটা হচ্ছে আজকে যারা এখানে আসবেন তারা আপনাদেরই বাড়ির লোক আসবেন। তারা এখানে আসবেন, আপনাদের শব্দগুলো পড়ে শোনাবে। আপনাদেরকে ওখানে দাঁড়িয়ে গেস করতে হবে। মুহাদি, আপনি বলুন যে আপনার বাড়ি থেকে কে আসবে? মা। মাকে কি বলতে চাও? না টাকা দে, মা টাকা দে। স্টার্ট মাসিমা। গ্যারাকল। গ্যারাকল। কাশিলভ। গ্যারাকল। খেলাঘর। গ্যারাকল। অর্ডার। হঠাৎ। অর্ডার। হঠাৎ। অর্ডার। ঘটা। মামলা। বারবার। মামলা। বাবা। কোকিল। জাবদা। কোকিল। হঠাৎ। কোকিল। কোকিল। শক্তি। টুকরো। টুকরো। অর্ডার। হঠাৎ। অর্ডার। দুটো পেরেছো, 4 পয়েন্ট। যে তিনটে পারোনি শুনে নাও। অর্ডার। মামলা। কোকিল। কণিকা, কে আসছে তোমার জন্য খেলতে? আমার ওই মোটু পাতলু জুটির, ও হচ্ছে পাতলু, আমার ননদ। এই সেই ননদ, ট্রেনের কোম্পানি তোমার? হ্যাঁ, হ্যাঁ। ওকে। তুমি আর ননদ চল ছাইয়া 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 চল ছাইয়া 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 ছাইয়া। ট্রেনে যেতে যেতে এই করো। স্টার্ট। নারদ। নারদ। কাগজ। অসুর। অসুর। অছুত। অসুর। ঢেকি। 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 বাঁশি। 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 বাড়ি। বাঁশি। 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 উমা। 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 নারদ। কাগজ। নারদ। নারদ। ঢাকঢোল। অসুর। অসুর। অসুখ। অসুর। অসুর। দুটো পেরেছো, 4 পয়েন্টস। যে তিনটে পারোনি শোনো এবার। নারদ। অসুর। ঢেকি। কে আসছে তোমার বাড়ি থেকে? আমার হাজবেন্ড আসছে। বর সারাদিন কি বলে? মাথা ভরা টাক দিলি আকার দিলি না। মাস্টার। মাস্টার। হাই। গাড়ি। হাই। পরেরটা বল। তুলো। যুদ্ধ। তুলো। তুলো। জুতো। জুতো।
সাইকেল সাইকেল, শান্তি চাকরি, শান্তি চাকরি, শান্তি শান্তি শান্তি, হাই আই, হাই আড়ি, তুলো তিনটে পেরেছো 6 পয়েন্ট। যে দুটো পারোনি শুনে নাও। 2 নম্বর হাই, 3 নম্বর তুলো। তোমার বাড়ি থেকে কে আসছে নীলিমা? আমার হাজব্যান্ড আসছেন। কি বলতে চাও? প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। স্টার। ওষুধ, ওষুধ, পাত্র, 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 ডাক্তার, ডাক্তার, ঢাকনা, 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 টাটকা, দোকান, কি দোকান, দোকান, পাত্র, বাধ্য, পাত্র, বাধ্য, পাত্র, পাত্র। নীলিমা 4টে পেরেছো 8 পয়েন্টস। যেটা পারোনি সেটা শুনে নাও। ঢাকনা। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে নীলিমা, 8 পয়েন্টস। এসো নীলিমা। সালিকলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সঙ্গে সার্ভিং বোলের সেট নীলিমার জন্য। সেকেন্ড পজিশনে আছে সুলেখা, 6 পয়েন্টস। সুলেখার পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি। থার্ড পজিশনে দুজন, মহুয়াদি এবং কণিকা, দুজনেই 4 পয়েন্ট। কণিকার পছন্দ সানরাইজের তরফ থেকে সর্ষের তেল এবং সঙ্গে রান্নার মশলা, এবং মহুয়াদির জন্য রয়েছে খুকুমণি সিঁদুর ও আলতার তরফ থেকে পুজোর সামগ্রী, সিঁদুরদানি এবং গিফট হ্যাম্পার। ত্বকের সুরক্ষায় খুকুমণি সিঁদুর ও আলতা ব্যবহার করুন। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, স্যাভলন প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। আমার জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চায়াচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। শামুক, বালিশ এবং কদম, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাও। এবার বলো। সুলেখা। শালিক, বুঝিয়ে দাও। শামুকের শা, বালিশের লি, কদমের ক। 20 পয়েন্টস। সঙ্গে স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট সঙ্গে তামার বটলের সেট। দেখো বাঁ দিকে রয়েছে একটি শব্দ অগ্নি, আর ডান দিকে অনেকগুলো শব্দ। ডান দিক থেকে 3টে শব্দ নাও এবং বাঁ দিকে শব্দের পাশে বসিয়ে 3টে অর্থপূর্ণ শব্দ বানাও। এবার বলো সুলেখা। অগ্নি পরীক্ষা, অগ্নি মূল্য, অগ্নিবাণ। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং তামার বটলের সেট। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। আঙুলের ইশারায় ছোটবেলার ঝগড়া পান, গাছের একটি অংশ জুড়ে দরজায় কে পাতলো কান, কি বিষয় ধাঁধা? এবার বলো কণিকা। আড়ি, বোঝাও। আঙ্গুলের ইশারায় আমরা বলি আড়ি ভাব।
ছোটোবেলায় ঝগড়া হলে আড়ি করে দিই, আর গাছের একটি অংশ জুড়ে আমরা দরজায় বলি আড়ি পাতা। একদম 25। সঙ্গে বেনারসি শান্তিনিকেতনের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সিধু চাকি ফ্রেশ আর্টের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। পাশাপাশি ক্লু নামে পাকা নয় যার, চোখে জল তেজে তার। ওপর নিচে ক্লু আকারে সে বড় হয়, পাকলে গন্ধ পারাময়। এবার বলো সুলেখা। কাঁচা লঙ্কা পাশাপাশি উপর নিচ কাঁঠাল। 25 সঙ্গে সিধু চাকি ফ্রেশ আর্টের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার কুলার। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, যদি পারো 30 পয়েন্ট। এই মুহূর্তে সুলেখার স্কোর 81, কণিকার স্কোর 54। দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে আছে কণিকা এবং সুলেখা। ছবিটা ক্লু শূন্য স্থান পূরণ করো। দুটো শব্দে উত্তর, ক এবং 29 দেওয়া আছে। এবার বলো সুলেখা। প্রাথমিক বিদ্যালয়। সুলেখা বলছে প্রাথমিক বিদ্যালয়, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। সঙ্গে এয়ার কুলার। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 সুলেখা মাইতি with 111 পয়েন্টস। গ্রামের প্রথম শিক্ষিত মেয়ে, পরিবারের প্রথম শিক্ষিত মেয়ে আজকে আমার মঞ্চেও দিদি নাম্বার 1। কণিকা তোমার মেমেন্টো, নীলিমা তোমার, বহুয়াদি এটা আপনার, সুলেখার জন্য উইনারের ট্রফি। দিদি নাম্বার 1 ব্যাচ। HK দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। সকলের জন্য মিয়ামরের তরফ থেকে গিফট হ্যাম্পার। সানরাইজের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানে বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকুন,